আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে। আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচনে আনার জন্য, রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছে গত ৩ মাস ধরে। মুসলিমের বউ একটা কথা কয়, এবারে এই কন্যার মা, এবারে এই কন্যার বাপ, এবারে আবার বড়েরও বাপ, কন্যারও বাপ। বলে এটা কি সম্ভব? সম্ভব। সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে, এদের এতগুলা অর্গান আছে, অর্গান বা মেকানিজম প্রতিষ্ঠান আছে, আপনারা গাছেও তুলতে পারে এরা, আবার এদের প্রতিষ্ঠান দিয়ে আপনারা নামাইতেও পারে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। সম্ভবত ইয়ানফসি করার দিন চলে আসছে, কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, আমাদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা, অথবা জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, তারা এখন যে সকল তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কেন? কি অদ্ভুত ব্যাপার দেখেন, মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমালোচনা করতো বাংলাদেশকে, এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও করতাম। এখনো সেই একই জিনিসটা করতে হচ্ছে। সরকার কিন্তু পাল্টাইছে, এবং এমন একটা সরকার, যে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা মুসলিমের বউ একটা কথা কয়, এবারে এই কন্যার মা, এবারে এই কন্যার বাপ, এবারে আবার বড়েরও বাপ, কন্যারও বাপ। বলে এটা কি সম্ভব? সম্ভব। সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে, এদের এতগুলা অর্গান আছে, অর্গান বা মেকানিজম প্রতিষ্ঠান আছে, আপনারা গাছেও তুলতে পারে এরা, আবার এদের প্রতিষ্ঠান দিয়ে আপনারা নামাইতেও পারে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমেরিকা আপনার গতকালকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। তো এই প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল পাইছেন, সেই নোবেলের সাথে আবার সাংঘর্ষিক। না জানি কবে তারাই বলে যে নোবেলটা কায়রা নেওয়া উচিত। সামহাও এরা দ্বারা সম্ভব। দেওয়ার সময় এরা প্রমোশন করে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনূস যখন বাটে বললেন, তখন কি হলো, আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানবাধিকার সংস্থাগুলা, তারপর হচ্ছে বিশ্ব নেতৃত্ব বা ওনার যারা বন্ধু সার্কেল আছেন ওয়ার্ল্ড ওয়াইড, সবাই কিন্তু পুরো দেশ গরম করে ফেললো, আন্তর্জাতিক মিডিয়া গরম করে ফেললো। এখন সেই মিডিয়ায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ওনার জন্য একটু নেগেটিভ এই ধরনের প্রতিবেদনগুলো, কারণ তিনি এখন সরকারে আছেন, তাই না? সরকার প্রধান। তো তিনি যখন নির্যাতনের শিকার হয়েছিলেন সুশাসনের অভাবে, তো হিউম্যান রাইটস ওয়াচ তারা যেই বক্তব্য দিচ্ছে দেখেন, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যে তারা বিরোধী দলকে দমন নিপীড়ন চালায়। এ নিয়ে সারা বাংলাদেশ পৃথিবী গরম থাকতো। একই জিনিস আজকে আমরা দেখছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। কি? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথাকথিত সমর্থকদের গ্রেপ্তারে বুঝছেন, সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার। গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার শান্তিপূর্ণ মত প্রকাশ এবং জমায়েতের, জমায়েত বলতে যে মিছিল মিটিং, সেগুলোর অধিকারকে দমন করছে। প্রতিবেদনে সমালোচনা করেছে তারা বলছে, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা। প্রতিবেদনটি বলছে যে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে সন্ত্রাস বিরোধী আইনকে সংশোধন করে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা, অনলাইনে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে এই আইনটিকে ইউনূস সরকার ব্যবহার করছে। এ বিষয়ে HRW মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্কি, তিনি বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া এটা পক্ষপাতমূলক আচরণ, যেটা অন্তর্বর্তী সরকার তিনি করতে পারেন না। তাহলে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে যা করা হয়েছে তার সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য থাকলো না। আমি তখনই বলছি যে এই জিনিসগুলা একসময় সাপে বড় হবে। দেখেন এই যে বক্তব্য দিছে, এই মুহূর্তে হিউম্যান রাইটস ওয়াচ সারা পৃথিবীতে তারা কতটা স্ট্রং, বা আরো বিভিন্ন সেক্টর আছে, তারা যখন ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল পাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই একটা কি বলা হয়েছে, ধরেন এই ধরনের একটা ক্লেইমের শিকার হন, কোথাও না কোথাও এটা তার আন্তর্জাতিক ইমেজকে ক্ষুণ্ণ করে। ইভেন তিনি সরকারে আসার পর পৃথিবীর অনেক দেশে আমরা দেখলাম, আগে তিনি গেলে যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থান থাকতো, বা ওই দেশের সরকার প্রধান, রাজা বাদশা সব দৌড়ে আসতো। এখন আমাদের উল্টো লবিং করতে হচ্ছে যখন তিনি সরকার প্রধান হলেন। পলিটিক্স জিনিসটাই সম্ভবত এমন যে ওইখানে স্বার্থ অথবা যে বিভিন্ন কমিউনিটি ব্যবহার করা হয় সেগুলোর শিকার হইতে হয়। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠতেছে এগুলোকে কিভাবে পজিটিভলি ভাইব করা যায়। এর মধ্যে একটা জিনিস ভালো করছেন, আমি গতকালকে দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল, সেই ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মতন অনেকেই, আলহামদুলিল্লাহ আমরা বহুত আগে শেষ হয়ে গেছে, বাট অনেকেই এই ধরনের মামলার শিকার হয়েছিলেন। তো সেই মামলাগুলো দীর্ঘদিন যাবত অনেকে দেশের বাইরে আছেন, দেশে যেতে পারতেছেন, অনেকে দেশের মধ্যে লুকানো আছেন, জেল কাটতেছেন, হাজিরা দিচ্ছেন। এই সকল মামলা একদিনেই
বাতিল করা হয়ে গেছে এবং সাজাপ্রাপ্ত অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। এরকম ভালো কাজ করলে মানুষের কাছে আপনি প্রশংসার পাত্র থাকবেন। ভালো থাকুন। কি অদ্ভুত ব্যাপার দেখেন, মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমালোচনা করতো বাংলাদেশকে, এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও করতাম। এখনো সেই একই জিনিসটা করতে হচ্ছে। সরকার কিন্তু পাল্টাইছে, এবং এমন একটা সরকার, যে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই সরকারের বিরুদ্ধেও আন্তর্জাতিক সংগঠন মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনছে। সেই মোটামুটি বলতে গেলে একই সংগঠন, HRW, হিউম্যান রাইটস ওয়াচ, নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, HRW, তারা বলছে ঠিক গত 15 বছরে বলেছে শেখ হাসিনার শাসনের ব্যাপারে একইভাবে বলছে। তো এটা তো থামার কথা ছিল, তাই না? মানে ইউনূস সরকারের সময় যে এই আমলে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, না, তারা বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং তারা বলছে যে টানা 3 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ওই বিক্ষোভে নিহত হয় 1400। সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ, দেখেন, যেই আইনকে অপব্যবহার করতো, সন্ত্রাস বিরোধী আইন, সেই আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ 2025 সালের 12ই মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ওই আইনটা ব্যবহার করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা, অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারের আইনটি ব্যবহার করছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকার এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার আমলে যা করা হয়েছে সরকারের সময়, সেই একই কাজ ইউনূস সরকারের সময় হোক, এটা তারা প্রত্যাশা করেন না। মীনাক্ষী গাঙ্গুলি বলছেন যে সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাদের উচিত সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারের ঘটনাগুলোতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা। এর মধ্যে তারা আবার আনছে সেই মঞ্চ 71 নামে একটা সংগঠন, যে সংগঠনে সাংবাদিক এবং শিক্ষাবিদ সহ মোট 16 জনকে আটক করে পুলিশ। রাজধানীর ডিয়ারুতে এই সভার সময় হঠাৎ করে উচ্ছৃঙ্খল একদল লোক সেখানে যায় এবং অংশগ্রহণকারীদের ঘিরে ফেলে এবং দুর্ব্যবহার করে, গায়ে হাতও তোলে। সবাই উপস্থিত ব্যক্তিরা আওয়ামী লীগের অনুগত বলেও তারা অভিযোগ করে। ওই শৃঙ্খল ব্যক্তিরা সবাই অংশ নিয়েছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তিনি নিরাপত্তার জন্য পুলিশকে ফোন করেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারের বদলে পুলিশ আলোচনায় সবাই অংশ নেয়া 16 জনকে আটক করে। এদের মধ্যে কয়েকজনের বয়স ছিল 70 থেকে 80 বছর। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি পরবর্তী সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। বহিষ্কৃত আওয়ামী লীগ নেতাও এখানে গ্রেপ্তার হলো। এছাড়াও সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। এই যে তাদের প্রকাশ্য, তারা কোনো রাজনৈতিক দল না, তারা একটা আলোচনা সভায় আসছে, তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এটাকেই মানে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদন খুব গুরুত্ব সহকারে নিয়ে আসছে। এবং ওই মন্তব্য তাদের যে শেখ হাসিনার সময় এই সন্ত্রাস দমন আইনের অপব্যবহার করা হতো, এখনো সেই একইভাবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে। কেন? বাংলাদেশে প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল। এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন, কেউ এটাকে ডোনাল্ড লু, পিটার হাস এদের কারসাজি বলছেন, কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন, আর অনেকেই সেনাবাহিনী, জনতা, ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন। হোয়াট এভার মেবি, আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক, তারা সেই ডোনাল্ড লু, ডিপ স্টেট পলিসি, জর্জ সরোজ এবং তাদের সঙ্গে সোটন গ্যাং, এই যে জিনিসগুলোর সামনে চলে এসেছে, এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত, আমলাতন্ত্রে কারা কারা জড়িত, মিলিটারিতে কারা কারা জড়িত, এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্য। ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন, একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এজন্য আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে, রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছে গত 3 মাস ধরে। বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে, বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে, এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি, যেগুলো অস্বাভাবিক, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, এই জিনিসগুলো অস্বাভাবিক। রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছে তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ,
প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ, বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায়, যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা, একটা সাধারণ দৃষ্টান্ত। যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে, তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক, পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। তো সেই অস্বাভাবিক ঘটনাগুলো হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন, নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন। আই ডোন্ট নো, আমি এটা জানি না, কিন্তু অহরহই আলোচনাগুলো হচ্ছে। কিন্তু কেন? মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত। তো এটা কেন যাকে বলা হয় ইন্ডিমিনিটির আওতা আনতে হবে? কারণটা হলো এই যে এখান থেকে সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে। ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে, তো প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে, যিনি ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, তিনি ছিলেন সেখানে উপস্থিত। তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদমর্যাদার একজন ছিলেন, লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন, কর্নেল পদমর্যাদার একজন ছিলেন। তো যখন এর ইন্টারোগেশনে আসবে, সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন, কমান্ড পরিচালনা করছেন। তো এভাবে আসলে দেখা গেল যে এই 5 জন ডিজিএফআইয়ের কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা, তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং। তো তারা কি করেছে? শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআই ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন, আর সেই কমান্ডটা তিনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি হিসেবে। এর কারণ হলো তিনি সব কথা মানতে বাধ্য নন, কিন্তু তার অধীন তিনি যখন একজন ক্যাপ্টেনকে বললেন যে ডু ইট, তখন কিন্তু তার কোনো অপশন থাকে না, তাকে সেটা মান্য করতেই হবে। তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে, যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে, কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে। কিন্তু এই এখন যা কিছু চলছে, এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না। এই কারণে আমেরিকা চাচ্ছে যে এখানে একটা সন্তোষজনক নিষ্পত্তি হোক। এর কারণ হলো তারা পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন, একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না। এর কারণ হলো ডিপ স্টেট পলিসির ফার্স্ট ফেজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা, এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে, আবার বলছে। এবং দেখুন, অনেক আগে সজীব ওয়াজেদ জয়, এটা 2016-17 সনে হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো লোকের সাথে, সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে, একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে। ওদের কাছে এটা কোনো বিষয় নয়, যখন যাকে প্রয়োজন। তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার, ঠিক সেই সময়টাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদরি। তো ডক্টর তাহের আল কাদরি থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশাল গোষ্ঠী, তাদেরকে আমেরিকা পিক আপ করলো এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্চ করলেন ইমরান খানের পক্ষে। এরপরে ওখানে ডিজেল মাওলানা ফজলুর রহমান, তো জমিয়তে উলামায়ে হিন্দ, না ওটা জমিয়তে উলামায়ে হিন্দ নয়, ওর আমার মনে আসতেছে না, কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন, খুব বিখ্যাত রাজনীতিবিদ। তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল। অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আমেরিকার প্রতিনিধি ধরেন, তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে, ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে। প্রিয় দর্শক, বুধবার দিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল। সেই গোলটেবিল বৈঠকটার আয়োজক ছিল সপ্রাণ নামে একটা সংগঠন, এবং সেখানে এই নতুন সরকার আসার পর, মানে ডক্টর ইউনূসের সরকার আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকার যে পরিস্থিতি সেটা কেমন ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনায় বলা হয়েছে, ওখানে অধিকার যে সংগঠনটা আছে তার একজন গবেষক উনি এখানে মূল প্রবন্ধ পাঠ করেন, এবং সেখানে বলা হয়েছে যে আসলে বাস্তবতাটা কী দেশের, এবং সেটা যে ভালো নয় সেটা নানা তথ্য প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। সেখানে এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম উপস্থিত ছিলেন, এবং উনি বরাবর যা করেন সব কিছুকে উড়িয়ে দেন এবং সরকারের পক্ষে যতটা পারেন বলেন, এবং মানে অনেকটা ওনাকে দেখলে ওনার কথাবার্তা শুনলে না আমার মাঝে মাঝে বিগত সরকারের ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের কথা মনে পড়ে যায়। যাও, উনি বলেছেন কি কথা শুনেন, উনি বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যম এখন বেশি বেশি স্বাধীনতা ভোগ করছে, যেহেতু পত্রিকাগুলো অনেক রকম স্বাধীনতা পাচ্ছে, কাজে ওনারা যা ইচ্ছা তাই লেখে। মূলত এই হলো ওনার বক্তব্য। কিন্তু যে সমস্ত কথাবার্তা এখানে লেখা হয়েছে এগুলো আসলে পত্রিকা থেকে নেওয়া, কাজেই পত্রিকার কথার উপর বিশ্বাস করা যায় না। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আসলে অনেক ভালো।
এই হলো ওনার মোদ্দা কথা। এই কথা বলার পর সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন, যেমন এই আমাদের যেটা গুম কমিশন হয়েছে, সেই গুম কমিশনের যিনি একজন সদস্য মিস্টার নূর খান, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে, ওনার কথাগুলো আমি পড়ে শুনে আপনাকে, উনি কী বলেছেন, যে সরকারের বয়ান শুনে অসুস্থ বোধ করছি। মানে এই যে আমাদের মিস্টার শফিকুল আলম এর কথা শুনে উনি অসুস্থ বোধ করছেন। এবং নূর খান আরও বলেন যে অভিযোগটা তিনি দিয়ে গেলেন, মানে ওই শফিক সাহেব আবার আরেক ঘটনা, এখন তো বড় মানুষ, সিনিয়র সেক্রেটারি হয়ে গেছেন উনি কোথাও যে বেশিক্ষণ থাকেন না, নিজের বয়ানটা দিয়ে উনি চলে যান, আবার আরেক জায়গায় যান। মানে ওনার কথা যে কে কী প্রতিক্রিয়া করলো এটা শোনার মতো সময় ওনার না, উনি বিখ্যাত লোক এখন। তো উনি চলে গেছেন। এখন উনি চলে যাওয়ার পর নূর খান বলতেছেন যে তিনি যে অভিযোগটা দিয়ে গেলেন, যে মানবাধিকার সংগঠনগুলো সব পরিসংখ্যান নেয় পত্রিকা থেকে, সরকারের প্রশাসন যে রিপোর্ট করে সেটি সত্য, আর মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা যে রিপোর্ট করেন সেটার সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বয়ান শুনতে হলো। মানে বেসিক কথাটা হলো যে শফিকুল আলম সাহেব মনে করতেছেন পত্রিকাগুলো ভুল লেখে, তাহলে ওনার যে সঠিক তথ্য এটার সোর্সটা কি? পুলিশ অথবা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান সঠিক বলে এবং পত্রিকাগুলো ভুল বলে, গণমাধ্যমগুলো ভুল বলে, এই যে বয়ানটা উনি দিচ্ছেন এটা কিন্তু আগের সরকারও দিত, এই হাসান মাহমুদও দিত, ওবায়দুল কাদেরও দিত। আমরা আসলে কি পরিবর্তন আল্লাহ বুঝতে পারলাম না। আমরা আরেকটা হাসান মাহমুদ আর ওবায়দুল কাদেরের ব্লেন্ডার করে শফিকুল আলমকে পেয়েছি। জানি না এই জাতির মধ্যে কী আছে। যাও, শফিকুল আলম সাহেব কিন্তু আরেকটা কথা বলেছেন, সেটা কি বলেছেন শোনেন। তিনি বলেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে বাংলাদেশের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করতে হবে। তার মানে আমাদের স্থানীয় যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেগুলো কথা ওনারা মানবেন না, ওনারা মানবেন হলো আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ অথবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের কথাটা ওনারা মানতে চাইবেন। ভাই আল্লাহর কি রহমত, এই কথাটা বলবে এই কারণে, আল্লাহর কি রহমত, উনি এই কথাগুলি বলেছেন বুধবার দিন, বৃহস্পতিবার পরের দিন, মানে আজকেই হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ হলো যে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা, এই হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিষ্ঠানের নাম আমরা মোটামুটি জানি এই কারণে যে আওয়ামী লীগ আমলে এরা কিছুদিন পরপর, মানে এক নির্দিষ্ট সময় পরপর তারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারা দুনিয়াটা নিয়ে করতো, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তারা নানা রকম রিপোর্ট প্রকাশ করতো। এবং ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবধারিতভাবে এই হাসান মাহমুদ অথবা আপনার এই ওবায়দুল কাদের এবং হাসিনা সরকারের মন্ত্রীরা ধুয়ে ফেলত যে এগুলি বিএনপি জামাতে টাকা খাইয়া করছে, এগুলো বলতো হিউম্যান রাইটস ওয়াচকে, মানে তাদের পছন্দ হতো না। আমাদের গতকালকে শফিকুল আলম সাহেব বলছেন যে এদের দ্বারা, এরা যদি বলে তারা মোটামুটি মানবেন। আচ্ছা, হিউম্যান রাইটস ওয়াচ আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে তারা কী বলেছে শুনেন। তারা বলেছে যে নতুন করে এই গভর্নমেন্ট যে একটা সন্ত্রাস বিরোধী আইন করেছে 2025 সালে, আগের আইনটাকে সংশোধন করেছে, সেটার মাধ্যমে তারা কী করছে তারা বলছে শুনেন কী বলছে। তারা বলেছে যে সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে, মানে এখনও হচ্ছে। তারপর নতুন যে আইনটা করেছে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের মাধ্যমে এই আইনটাকে ব্যবহার করে এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, উনি তখনও কিন্তু আগের আমলেও কিন্তু অনেক কথা বলতেন হাসিনা সরকারের বিরুদ্ধে। উনি এবার কী বলছেন শুনেন। উনি বলেছেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। মানে আগের সরকার যা যা করছে সেই কাজগুলো এই সরকার করছে বলে উনি মনে করছেন। উনি বলছেন এগুলি করা আপনাদের উচিত না, কারণ করলে পরে তাকে আপনাদের সরকারকে ওই সরকারের চেয়ে অন্যরকম ভাববে কীভাবে। হিউম্যান রাইটস ওয়াচে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওগুলো কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।